গুড ইভিনিং। সন্ধে হয়ে গেছে, বাইরেটা দেখে বুঝতেই পারছো। আর এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। এখন প্রায় 6টা 5-10 তো বটেই হয়ে গেছে। দেখো এখনও দিনের আলো অল্প অল্প আছে। এই যে ছোট মেয়ে আমার বসে আছে, আর লাইট জ্বেলে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে সব। আর এই যে মহিলা এখানে এখন খেলিয়ে বসলেন, এতক্ষণ আমার সঙ্গে পাল্লা দিয়ে ঘুমিয়ে এখন এসছে এখানে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, ম্যাগির মাংসটা বসিয়ে দিচ্ছি কুকারে। মানে সন্ধেবেলা এটাই আমার প্রথম কাজ, যে ওর মাংসটা একদম আলাদা করে বক্সেই রেখে দিই, যে কারণে করার কোনো প্রয়োজনই হয় না। সেটাকে এই কুকারে জল দিয়ে বসিয়ে দিচ্ছি, বাস। আর একটু কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করব, করে আমার রান্নাঘরের কাজ এখনকার মতো শেষ। আর স্ন্যাক্স মানে একবার ভেবো না যে আমি কিছু তৈরি করব, না না। এই যে গ্যাসটা অন করে দিলাম। হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 5th অফ আগস্ট, আর এখন বাজে বিকেল 6:20। আজকে ইভিনিং ভ্লগ করছি, কেননা সকালে আজকে একটু বিজি ছিলাম, যে কারণে সকালবেলা কোনো রকম ভ্লগ শ্যুট করা সম্ভব হয়নি। তো ম্যাগির মাংসটা চাপিয়ে দিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর সকালবেলা ইটিং শো করেছি, পরোটা খেয়েছি, পরোটা আর অরিগ্যানো পোট্যাটো আর পটল ভাজা, আর দুটো লেচি রেখে দিয়েছিলাম রাত্রির বেলা, ওটা নিয়ে রুটি করে নেবো বলে। এখন আর একদম ইচ্ছে হচ্ছে না জানো রুটি করতে, তাই ভাবলাম যে ওই অরিগ্যানো পোট্যাটোটা দিয়ে মুড়ি দিয়ে রাত্রিরে খেয়ে নেবো। আর পটল ভাজাগুলো এমনি খেয়ে নেবো, কয়েকটা পটল ভাজা আছে, 3-4টে হবে, তো এমনি খেয়ে নেবো। আর এখন আর রুটি করতে ইচ্ছে করছে না। আসলে সকালে একবার খেয়েছি তো, মানে যদিও সেটা রুটি ছিল না, পরোটা ছিল, কিন্তু তাও না ওই একই জিনিস, মানে এদিক ওদিক আর কি, পরোটা রুটি ওই অলমোস্ট এদিক ওদিক। তো আর খেতে আর একদম ইচ্ছে করছে না, ওই মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর এখন ম্যাগিকে গাজর দেবো, আর আমি একটু পেয়ারা খাবো। তো সেটাই কাটাকাটি করে চলে যাচ্ছি বাইরের ঘরে, মানে লিভিং রুমে। আর তোমাদের সঙ্গে একটা গল্প আজকে শেয়ার করব, সঙ্গে থাকো। তো এই যে একটা পেয়ারা কেটে নিচ্ছি। আমি এই টাইমেই আজকাল পেয়ারাটা খাই, আগে সকালে খেতাম একটু বেলার দিকে, বাট এখন এই ফ্যাব্রিকের কাজ করতে করতে না আর খাওয়া হয়ে ওঠে না। যখন ফ্যাব্রিকের কাজ থেকে মানে উঠি, তখনই অলরেডি প্রায় লাঞ্চ খাওয়ার সময় তো পেরিয়েই যায়। দেখো তো তোমরা ইটিং শোতে প্রায় 1:30 1:45 বেজে যায়। তাই জন্যে এই এখনই আমি এই পেয়ারা ফেয়ারা খাই। আর একটা নারকোল আনিয়েছিলাম, সেটাকে কেটে রেখেছিলাম, সেটা একটু নিলাম। 6:35 পার হয়ে গেছে, আমি এই যে পেয়ারা খেতে বসে গেছি। পেয়ারা, নারকোল, এটা আমার বিকেলবেলার একটা স্ন্যাক্স আইটেম। আবার মাঝে মাঝে আমি টুকটাক এদিক ওদিকও খাই, ওই ম্যাড অ্যাঙ্গেলস আছে, কিংবা একটু চানাচুর, একটু ঝুরি ভাজা, এসবও খাই। তোমাদের ওই একটা ব্যাগ শেষ করেছি নতুন, সেই ব্যাগটাও তোমাদের দেখাবো, আমি এখানে এনে রেখেছি। আর একটা গল্প পড়ে শোনাবো, কেননা দেখো রাত্রির বেলা মানে ইভিনিং ব্লগে বেসিক্যালি কিছু দেখানোর নেই। কেননা আমি ইভিনিং ব্লগে কি দেখাবো বলো, আমি তো কিছুই করি না, যে কারণে আমি ইউজুয়ালি ইভিনিং ব্লগ করতে চাই না। কেননা আমি দেখো রান্নাও করব না, কিছুই করব না, ঘরদোর সব অন্ধকার, শুধু এই লিভিং রুমের একটা আলো আর পাখা চলছে, বাকি রেস্ট পুরো বাড়িটা অন্ধকার। হ্যাঁ, রান্নাঘরে একটা ছোট লাইট জ্বলছে, কেননা ম্যাগির মাংসটা হচ্ছে। ওটা যেই সিটি দেবে, 6-7 বার সিটি দিলেই আমি ওই গ্যাসটাকে বন্ধ করে দেবো, আলোটাকে বন্ধ করে দেবো। তো এবারে আমি আর আমার ছোট মেয়ে এইটুকু জায়গায় থাকি, শুধু আলো আর পাখা চলে, বাস। তো এরকম চলবে অ্যাটলিস্ট 7:40 অবধি। তারপরে 7:40 7:45 অবধি। তারপরে আমি ওই কুকার থেকে মাংসটাকে ম্যাগির বোলেতে এনে এই ডাইনিং টেবিলে রেখে সেটাকে ঠান্ডা করব। তোমাদের আমি পুরো পিকচারটা দিয়ে দিচ্ছি, যে মিস করার কিছু নেই। তো ওটা ঠান্ডা হবে, এই ধরো 8:10 নাগাদ আমি ওটা নিয়ে ম্যাগিকে খাওয়াতে বসবো। রাত্রির বেলা ম্যাগিকে হাতে করে করে মাংস ছেড়ে ছেড়ে দিতে হয়, ও খায়, এমনি কোনো প্রবলেম নেই। ওই একটু একটু করে ছেড়ে ছেড়ে ওর মুখের সামনে দিয়ে ও মাটিতে বসে বসে খায়, এটাই ওর সিস্টেম। তো সেইটা করে তারপরে আমি আমার ডিনার নিয়ে বসবো, দিয়ে ডিনার খাবো, বাড়িটা ঝাঁট দেবো, মপ করব, বাস এসিতে চলে যাব। এই হচ্ছে রাত্রিরের রুটিন। আর এবার বলবে তুমি সন্ধ্যের থেকে তাহলে কি করো? সন্ধ্যের থেকে পেয়ারা খেয়ে আমি বসে
সকালে যে ভিডিওগুলো শ্যুট হয়, 2টো করে ভিডিও আমার প্রত্যেক দিন শ্যুট হয়, সেটাকে এডিট করি। এটাই আমি করি। করতে করতে আমার একটা ভিডিও এডিট করা শেষ হলেই ওই 8টা বাজতে 15-20 এরকম হয়ে যায়। তখনই আমি ম্যাগির মাংসটাকে বার করে এখানে নিয়ে আসি। ওই ভিডিওটা এডিট করে আপলোডে দিয়ে আমি আবার ইটিং শো এর ভিডিওটা তখন এডিট করি, যেটুকু টাইম এই খাবারটা ম্যাগি ঠান্ডা হয় ওইটুকু টাইমে। আর ইটিং শো এর ভিডিওটা যেহেতু খুব কম থাকে এবং ওটাতে এডিটিংয়ের খুব একটা বেশি কিছু হ্যাপা থাকে না, ওইটা আমি পরে করি, কারণ ওটা তো জাস্ট বসে খাই আর গল্প করি, আর তো কিছু থাকে না। কিন্তু বেশি এডিটিংয়ের মেহনত হচ্ছে প্রথম যে ব্লগটা যেটা ডেলি লাইফস্টাইল ব্লগ, ওইটা। ওই কুকারে আওয়াজ হচ্ছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। আরো কয়েকবার হোক, গিয়ে গ্যাসটাকে অফ করে আলোটা নিভিয়ে দেবো। তাই জন্যে রাত্রির বেলাটা না ইভিনিং ব্লগ করে কোনো ফায়দা নেই। এবার আজকে আমি সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, যে কারণে আমার পক্ষে শ্যুট করাটা সম্ভব হয়নি। তা না হলে আমি ইভিনিং ব্লগটাকে অ্যাভয়েডই করি, এই কারণেই অ্যাভয়েড করি। এবার ইভিনিং ব্লগ রোজ রোজ শুধু বসে তোমাদের সঙ্গে কথা বলবো আর গল্প পড়ে শোনাবো, সেটাও কি হয় বলো? এটা ডেলি লাইফস্টাইল ব্লগ। কেননা আমি আগে এরকম গল্প করেছি, আমার কিন্তু মেসেজ এসছে যে কিছুই তো কাজকর্ম দেখালে না, শুধু গল্প করে কাটালে। তাই সব দিকেই তো আবার নজর রাখতে হয় বলো। আর সত্যি কথাই, এটা তো ডেলি লাইফস্টাইল ব্লগ, তাই না? আমার ডেলি লাইফস্টাইলটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা তো শুধু স্টোরি টেলিং ব্লগ না যে শুধু বসে বসে গল্প শোনাবো। হ্যাঁ, মাঝে মাঝে গল্প শোনাই, তোমরাও পছন্দ করো, ভালোবাসো, তাই জন্যে। কিন্তু গল্পটা আমার ভিডিওর মেন কন্টেন্ট কখনো হতে পারে না। চলো গ্যাসটাকে আগে বন্ধ করে আসি, নারকোলটা খেয়ে নিই, তারপর ব্যাগটা দেখাবো আর একটা স্টোরি আজকে তোমাদের শোনাবো। তো আমার পেয়ারা আর নারকোল খাওয়া শেষ। আমি বসে এখনো উঠিনি, জানো তো, ওই গ্যাসটাকে বন্ধ করে এসেছি, এসে নারকোলটা খাওয়া শেষ করে আর উঠিনি। ভাবলাম যে তোমাদেরকে ব্যাগটা আগে দেখিয়ে দিই, ব্যাগটা কাছে আছে। তো এই ব্যাগটা অর্ডার দিয়েছে একজন, কৌশিক, আমাদেরই পরিবারে। সে অর্ডার দিয়েছে, সে অফিসে লাঞ্চ নিয়ে যাবে বলে এটা অর্ডার দিয়েছিল। বলেছিল খাবার দাবার দিয়ে একটা সাইডে করে দিতে, ব্যাগের একটা সাইডে করে দিতে খাবার দাবার নিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট যাতে হয়, যে লাঞ্চ ব্যাগ হিসেবে আর কি। তো আমি চেষ্টা করেছি সেইভাবেই করতে। দেখো তোমরা, এই দেখো, একটা কার্টুন ক্যারেক্টার দিয়েছি যে খাচ্ছে বসে, কেননা আলটিমেটলি সেও খাবার জিনিসই নিয়ে যাবে। তো তাই জন্য সে খাচ্ছে। একটা টিফিন বক্স, দেখো এই টিফিন ক্যারিয়ার যেগুলো, সেটা দিয়েছি। পিৎজা দিয়েছি, আইসক্রিম, এদিকে কেএফসির চিকেন যে বাকেটগুলোয় পাওয়া যায়, ওদিকে পেপসি, আর এদিকে বার্গার, এই দিয়েছি। কেননা একটা পিঠে তো এর বেশি আর কিছু ধরানো সম্ভব না। আর এদিকটায় কিছু নেই, কেননা ও একটা পিঠেই করতে বলেছে, তাই জন্য আমি একটা পিঠেই করেছি। তো তোমরা অবশ্যই জানিও যে ব্যাগটা কেমন হয়েছে। কৌশিকের তো ভালো লেগেছে, ওকে আমি অলরেডি এটা পিকচার পাঠিয়ে দিয়েছিলাম শেষ হতে। তো ওর তো খুব পছন্দ হয়েছে। এবার তোমাদের কেমন লাগলো সেটাও তো আমার জানা দরকার। তো কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানিও যে ব্যাগটা কেমন হয়েছে। তো চলো এবারে আমি একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা সেকেন্ড টাইম দাও, আমি গল্পটা জাস্ট এখান থেকে বার করে নিই, তারপরে তোমাদের পড়ে শোনাচ্ছি। তো চলো গল্পটা বার করেছি, পড়ে শোনাচ্ছি। সদ্য বিয়ে করা সজীব রাতে তার নববধূর কোমল ঠোঁটের ভাঁজে আঙুল বোলাতে বোলাতে বলল, একটু সাবধানে চলাফেরা করো, তুমি চোখ কান সজাগ রেখো। আমি যে বলেছি এই কথাগুলো আবার কাউকে বলতে যেও না।
শুনে বিষম খেল তার স্ত্রী লতা। সে কৌতূহল চোখে চাইল সজীবের মুখপানে। তাকে পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে সজীব ঘুমের বাহানায় দু চোখ বুজে ফেলল। তার পরের দিন দুপুরে খালি ঘরে সজীবের মা সুজানা পুত্রবধূকে ডাক দিলেন আস্তে করে এবং বললেন, শোনো মা, তুমি এই বাড়িতে নতুন এসেছো, তাই সব কিছু না জানাই স্বাভাবিক। অহেতুক ঘরের ও বাইরের মানুষের সাথে কথা বলবে না। কেউ কিছু বললে আমাকে অবশ্যই সেটা বলবে। আবার আমি যে এই কথাগুলো বলছি এটা দ্বিতীয় কান করো না কিন্তু, খবরদার, নইলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। লতা থ বনে গেল শুনে, ফেলফেলিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে রইল এবং অনুগত ছাত্রীর মতো ঘাড় কাত করে সম্মতি পোষণ করল। সজীবের বলা কথাটার চেয়ে সুজানার বলা কথাগুলো বেশ ভাবিয়ে তুলল লতাকে। কেন তারা মা ছেলে অমন সাবধানী বাক্য শোনালো তাকে? এই কেনর উত্তর বা কারণ সে এফোড় ওফোড় করেও উদ্ঘাটন করতে ব্যর্থ হলো। তার 2 দিন পরে এক গোধূলি ঝরা বিকেলে সজীবের দাদা আলতাফ লতাকে ডাকলেন পান বানিয়ে দেওয়ার জন্যে। লতা পানের বাটা থেকে সব উপকরণ দিয়ে পানের খিলি তৈরি করতে মনোযোগী। সে টনটনে গলায় লতার উদ্দেশ্যে বলল, শোনো নাতবউ, কপাল দোষে হোক আর কপাল গুণেই হোক এসেছো এই ঘরের বউ হয়ে। আমি তোমার ভালোর জন্যে বলছি, দরকার না হলে গায়ে পড়ে কারোর সাথে খাতির করতে যাবে না। তবে আমি যে এই কথাগুলো বললাম তুমি আবার কাউকে বলো না, বললে তুমি সমস্যায় পড়বে। আমার কথাটা আসলে রাখার চেষ্টা করো। লতা গোপনে চমকে গেল। আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল তার ষষ্ঠ ইন্দ্রিয়। হাত থেকে জর্দার কৌটো পড়ে গেল বিছানার ওপর। ও কি নাতবউ, কি হলো তোমার? না দাদা, কিছু না, আমি তুলে ফেলছি। এই নেন আপনার পান। আলতাফ মিয়া আস্ত পানের খিলি মুখে পুরে দিলেন। চিবোতে চিবোতে আরও বললেন, আমি জানি তোমার মনে এখন প্রশ্ন জাগছে, দাদাজান হঠাৎ এ কথা কেন বলল। না দাদাজান, এমন কিছু ভাবছি না। আমি নতুন বউ, কিছুই জানি না, বুঝি না। আপনি তো আমার মঙ্গলের জন্যেই কথাটা বলছেন, আমি মনে রাখবো আপনার কথা। লতা উঠে যায় নিজের রুমে। সে এখানে নতুন, তাই আপাতত কাউকে কারণ জিজ্ঞাসা করা সমীচীন হবে না, পাছে ভাববে বউ সাহসী অভদ্র ফাজিল। লতার বিয়ে হয়েছে মাত্র 15 দিন হলো। একই জেলা হলেও লতার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ির বিস্তর ফারাক। এখানে লতার বিয়ে ঠিক করেছে তার বাবা জয়নুলের দ্বিতীয় স্ত্রী মাসুদা। বিয়ের দিন সে ছিল অতিরিক্ত খুশি, যেন হিমালয় জয় করে এসেছে, কারণ এই লতা ছিল তার সৎ মা, অর্থাৎ মাসুদার জীবনে এক আতঙ্ক। লতার জন্যই নাকি তার রোজ ভাবনা চিন্তা করে চলতে হয়, নিজের খেয়াল খুশি মতো চলতে পারে না সে। বিয়ের দিন অবশ্য লতার বাবাও খুব খুশি ছিল, কারণ কন্যাদায়গ্রস্ত পিতার অভিশাপ থেকে মুক্তি পেতে যাচ্ছে বলে। ছোট ভাই সবুজ ও ছিল দারুণ উচ্ছ্বাসিত, কেননা তার একমাত্র বড় বোনের একটা গতি হবে বলে। লতার দাদি মালেকাও বেজায় খুশি ছিল, মা হারা নাতনির নতুন জীবন দেখতে পারবেন বলে। বিয়ের আগে পাত্রকে না দেখলেও লতা যে অখুশি ছিল তা কিন্তু নয়, কারণ ভালো মায়ের আড়ালে লুকিয়ে থাকা সৎ মায়ের কুটিল রূপের আক্রমণ থেকে এবারে রক্ষা মিলবে তাই। মাসুদার সাথে ঘরের কারো সাথেই তর্ক বা উচ্চ বাক্য তেমন হয় না বললেই চলে, যত ঝামেলা বাঁধে লতার সঙ্গে। লতা মাসুদার চাল চলনে, আচার ব্যবহারে, কাজকর্মে কোনো ভুল দেখলেই ধরিয়ে দেয়। এতেই দিনে দিনে হয়ে গেল লতা তার বিষ কাঁটা। নিংড়ে ফেলতে পারলেই যেন বাঁচে মাসুদা। লতা ছিল সচ্ছল পরিবারের মেয়ে, সজীবেরা তার চেয়েও অধিক ধনী খানদানি পরিবার। এত ভালো সুপাত্র পেয়ে মাসুদা নিজেই ঘটকের মাধ্যমে পাত্রকে পাকা কথা দিয়ে ফেলে। লতার শিশুকালে যখন তার মা মারা যায়, তার পিতা তাদের 2 ভাই বোনকে ভালো রাখার জন্যে
লতার মা মারা যাবার পর দ্বিতীয় বিয়ে করে বসেন মাসুদাকে। মাসুদা তাদের দূর সম্পর্কে আত্মীয়। ধীরে ধীরে মাসুদা পুরো সংসারের কর্তৃত্ব নিজের আয়ত্তে নিয়ে নেয়। তার অধিকার ও খবরদারির কাছে লতার বাবা মাথা নিচু করা ছাড়া আর কোনো গতি ছিল না। মাসুদার সব কিছুকেই বেদবাক্য মনে করেন তিনি। মাসুদাও ছলে বলে জয়নুলের আস্থাভাজন হয়েছে বিয়ের 2 বছর না গড়াতেই। তবে মায়ের জোর অনুরোধে মাসুদার কথার উপরে নিশ্চিন্তে না থেকে জয়নুল পাত্র সম্পর্কে খোঁজখবর নিয়েছিল। ভালো ছাড়া মন্দ কিছুই তার কর্ণগোচর হয়নি। অবশেষে ঘরোয়া আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়ে গেল বিয়ে পাশ করা লাস্যময়ী বুদ্ধিমতী ও যুবতী লতার। শ্বশুর বাড়িতে পা দিয়েই লতার মন ফুরফুরে হয়ে গেল। অফুরন্ত ভালো লাগায় ভরে গেল অন্তরখানি তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণে। সজীবকে প্রথম দেখল বাসর রাতেই। মুগ্ধতায় ছেয়ে গেল লতার পোড় খাওয়া হৃদয়টা। মনে পড়ল বিয়ের আগের দিন বলা মাসুদার কথাটা। তিনি ঠিকই বলেছেন। সৎ ছোট বোন রুমকি যখন মাসুদাকে বলল, আম্মা, বুবুর হবু জামাইয়ের নাকি বয়স বেশি, মাসুদা মেয়েকে ধমকে উঠে জবাব দিলেন, এই পাজি মেয়ে, পুরুষ মানুষের বয়স বেশি বলে কোনো কথা আছে নাকি? পুরুষ মানুষের অর্থকড়ি থাকলেই সে বাদশা। আমাদের লতা রাজরানী হয়ে থাকবে, দেখিস সুখ উপচে পড়বে লতার জীবনে। একদিন সন্ধ্যার পর লতা শাশুড়ির রুমের পাশ দিয়ে অন্য রুমে যাওয়ার সময় পা থেমে গেল। চুপটি করে জানলার পাশ ঘেঁষে দাঁড়িয়ে ভেতরের বাক্য বিনিময় শুনতে লাগলো। আমি বাড়ি যাব, আমার বেতনগুলো দিয়ে দেবেন, দৃষ্টি অবনত রেখে নমনীয় স্বরে বলল চুমকি নামের মেয়েটি। অবাক চোখে চুমকির দিকে চাইল সুজানা। আচম্বিতে কাজের মেয়ের বিদায়ের কথা শুনে থতমত খেলেন যেন। হঠাৎ গ্রামে যাবি? তোর কারো অসুখ বিসুখ নাকি? না, আমি একবারেই চলে যাব। সুজানা আরেক ধাপ বিস্মিত হলেন। একগাল সরস হাসি দিয়ে জানতে চাইলেন, বলা নেই কওয়া নেই, হুট করে এই সিদ্ধান্ত কেন নিলি রে? বাসার কেউ তোকে কিছু বলছে? মানে ঝাড়ি দিল? না, এমন কিছুই নয় খালাম্মা। তাহলে যাবি কেন? এমনি, আপনাদের বাড়িতে থাকতে মন টানছে না আর দম আটকে আসে আমার। কি বলিস এসব? দম আটকে আসে? এসব কেমন কথা? আসল সমস্যাটা খুলে বল না আমাকে। কোনো সমস্যা নয়, এমনিই ভালো লাগছে না। আচ্ছা, যাবি ভালো কথা, কিন্তু অন্তত আরও মাসখানেক থেকে যা। বাসায় নতুন বউ কি ভাববে বল? তুই আসলি মাত্র 6 মাস হয়েছে। যাবি যদি, তাহলে নতুন বউ আসার আগেই চলে যেতি। তাহলে আর 1 সপ্তাহ থাকুম মাত্র, এরপর আর জোর করতে পারবেন না। আচ্ছা, করব না, যা এখন। চুমকি বেরিয়ে গেল। চট করে লতাও সরে গেল জানলার পাশ থেকে। লতা ভাবছে চুমকির সাথে একটু কথা বলবে। এত সুন্দর আরামদায়ক জীবন ছেড়ে কেন যাবে মেয়েটা? যাওয়ার মতো কোনো কারণই তো চোখে পড়ছে না লতার। কিন্তু পরক্ষণেই মনে পড়ল তাকে বলা সবার হুঁশিয়ারি সংকেত, বিশেষ করে শাশুড়ির কথা। প্রয়োজন না হলে বলেছে কারো সাথে যেন কথা না বলে। ভেবেই মনের ভেতর জিয়ে থাকা ইচ্ছেটাকে দমিয়ে দিল। সেদিন রাতেই সজীবের কোলে মাথা রেখে লতা আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা, আমাকে সেদিন যে বললেন, আমি সেই কথাটার মানে বুঝিনি। সজীব লতাকে বুকের কাছে মিশিয়ে দিয়ে গমগমে স্বরে আদেশের সুরে বলল, ঘুমো, পরে বলবো ডিটেলসে। ওসব শোনার জন্য উতলা না হয়ে এই পুরুষটার জন্য উতলা হতে পারো না বউ? লতা মিছিমিছি চোখ বুজে গেল স্বামীর আদেশে, কিন্তু মনে মনে ভাবছে বিষয়টা কারো সাথে শেয়ার করব, নাকি নিজে নিজেই রহস্য খোঁজার চেষ্টা করব। চুমকির সাথে কথা বলতে পারলে একটু ধোঁয়াশা দূর হতো বলে কন্টিনিউয়েশন লেখা। এই গল্পগুলো কি বলতো, যখনই ক্লাইম্যাক্সে উঠে যাচ্ছে না, তখনই লেখা রয়েছে যে কন্টিনিউড, টু বি কন্টিনিউড। তো আর তারপরের অংশটা না আমি আর কোথাও খুঁজে পাচ্ছি না, যে কারণে মানে সত্যি এক একটা ক্লাইম্যাক্সে উঠে গিয়ে মানে কৌতূহল তো একটা মনের মধ্যে থাকে যে এর পরে কি ঘটছে, ও কি জানতে পারলো, ও কি আদৌ লতা কি আদৌ মেয়েটার সঙ্গে কথা বলতে পারলো, মানে চুমকির সঙ্গে, এবং কি জানতে পারলো, বা সবাই ওকে কেনই বা এত মানে
চুপ থাকতে বলছে বা কারুর সঙ্গে কথা বেশি বলতে বারণ করছে, কেন, কি রহস্য? তো এই রহস্য উদ্ঘাটনটা আর হলো না। রহস্য উদ্ঘাটন করার আগেই টু বি কন্টিনিউড বলে গল্পটাকে শেষ করে দেওয়া হয়েছে। তো এইটা সত্যি জানি তোমরাও আমাকে ঠিক কমেন্ট বক্সের মাধ্যমে লিখবে যে মুন এর পরেরটা তুমি আমাকে বলো, আমাদেরকে শোনাও, কিন্তু পরেরটা না আর পাই না কোথাও, জানো। এই আগের গল্পটাও সেম হয়েছিল যে আমি মানে পড়ে যখনই একটা ক্লাইম্যাক্সে পৌঁছালাম তখনই গল্পটা লেখা রয়েছে টু বি কন্টিনিউড, আর টু বি কন্টিনিউডটা কিন্তু আমি আর কোথাও পাই না। তো এটাও সেই মাঝপথে শেষ করে দিতে হলো, এবং মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়ে গেল যেগুলোর উত্তর কিন্তু পেলাম না। এবং তোমাদেরও সেম জিনিসটাই হবে জানি, তোমাদেরও সেম কোয়েশ্চেনগুলো মনের মধ্যে থাকবে, কিন্তু উত্তরগুলো মানে ঠিক আশ মিটলো না, যাকে বলে না গল্প শুনে, ঠিক সেরকমই আমারও পড়ে আশ মিটলো না। তো তোমাদেরও তো সেমই হবে, তাই না? তো আর কি বলো, আর তো কিচ্ছু করবার নেই। ম্যাগি এখানে শুয়ে আছে, আর এখন বাজে মাত্র 7:10। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো 7:10। এখন কি করব, এই ভিডিওটাকে বসে বসে এডিট করব, চুপচাপ বসে থাকবো, অনেক রকম মানে চিন্তা করব, অনেক প্ল্যানিং করব। প্ল্যানিং মানে কিছুই না, এই যে গুড্ডি আসবে, ওকে কি করে খাওয়াবো, এবং ও পুজোর দিনগুলো বন্ধুদের সঙ্গে ঘুরবে, কবে আমার সঙ্গে থাকবে, কবে আমি কোন বেলায় ওকে কি খাওয়াতে পারবো, এইসব আর কি। এই সবগুলো প্ল্যান করে করে সময়টা কাটাবো, এবং তারপরেই আবার ম্যাগিকে খাওয়ানোর টাইম এসে যাবে। ম্যাগির খাওয়া হলেই আমার খাওয়ার টাইম চলে আসবে, তারপরে চলে যাব এই টুকটাক কাজগুলো সেরে ঘরের মধ্যে এসিতে। তো এই আর কি, এইভাবেই তো সময়গুলো কাটছে। আর দিনগুলো তাড়াতাড়ি এগিয়ে এলে একদিক দিয়ে ভালো লাগছে যে গুড্ডিটা আসবে, আবার মনে হচ্ছে মাত্র তো 15 দিন, বলো 15টা দিন দেখতে দেখতে কেটে যাবে। এখন কিন্তু দেখতে দেখতে কাটছে না, তাই না? এখন কিন্তু এক একটা 24 ঘন্টা পার করতে বেশ আমাকে মেহনত করতে হচ্ছে, যদিও সেটা ভ্লগের মাধ্যমে তোমরা অতটা বুঝতে পারো না, কিন্তু আর আমিও চেষ্টা করি যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখার, যতটা সম্ভব এই ফ্যাব্রিক এডিটের কাজ, ভ্লগিংয়ের কাজ, এইসব নিয়ে নিজেকে এনগেজ রাখার, কিন্তু তাও এক এক সময় মনে হয় সময়টা আর কাটছে না। আবার এখন এমন হয়েছে না, এখন মনে হয় যে দিনটা এসে গেলেই তো দিনটা ফুরিয়ে যাবে, তাই না? 15টা দিন আর কার ঘর, আর তখন দেখবে 15টা দিন না ফুরুৎকারে চলে যাবে। তো এই সব পাঁচমিশালি ভাঙা গড়া নিয়ে দিনগুলো কাটিয়ে দিচ্ছি, আর তোমরা তো অবশ্যই আছো আমার সঙ্গে। তো যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি, কেননা রাত্রিরে ইভিনিং ব্লগে আর কিছু দেখানোর থাকে না। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, যদি এই অর্ধেক গল্প তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলে আসবো নিশ্চয়ই আবার মর্নিং ব্লগ নিয়ে, কেননা মর্নিং ব্লগ থাকলে তবু আমারও কিছু দেখানোর থাকে, কিছু শেয়ার করার থাকে, এবং তোমাদেরও কিছু দেখার থাকে। তো চলো, তো দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।